1,20,000 কোটি টাকা দেশ থেকে গায়েব। আর এখন বাংলাদেশের নাগরিকত্বই ছেড়ে দিতে চান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। ভাবছেন এটা সাধারণ কোনো আবেদন? একেবারেই না। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক আইনি চাল। বাংলাদেশের আদালতকে ফাঁকি দিয়ে সিঙ্গাপুরের নাগরিক সেজে উল্টো বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছেন তিনি। কিন্তু অন্তর্বর্তী সরকার আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার এই চাল ধরে ফেলেছে। কেন হঠাৎ বিএনপি সরকার গঠনের পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবারও নাগরিকত্ব ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠলেন এস আলম? কেন সরকার তার এই আবেদন ঝুলিয়ে রেখেছে? আর এই নাগরিকত্ব ছাড়ার সঙ্গে কিভাবে জড়িয়ে আছে আমেরিকার আদালতে বাংলাদেশের এক হাই ভোল্টেজ আইনি লড়াই? বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত এবং বিতর্কিত নাম এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। সাম্প্রতিক খবর হচ্ছে তিনি আবারও বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। তবে শুধু তিনি একাই নন, এই তালিকায় রয়েছে তার পুরো পরিবার। তিনি নিজের পাশাপাশি তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার 2 ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় ও রহস্যময় বিষয় হল এই আবেদনের টাইমিং বা সময়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থাৎ বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন শীর্ষ ব্যবসায়ী কেন হঠাৎ করে নিজের দেশের নাগরিকত্ব বর্জন করার জন্য এতটা মরিয়া হয়ে উঠলেন? এর পেছনে কি শুধু বিদেশ বিভূঁইয়ে স্থায়ী হওয়ার ইচ্ছা, নাকি আইনি দায়বদ্ধতা ও পাচারের টাকা আড়াল করার কোনো গোপন কৌশল লুকিয়ে আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্রে জানা গেছে, সরকার আপাতত সাইফুল আলম অর্থাৎ এস আলম পরিবারের এই নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর করতে চাইছেন না। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ নাগরিকত্ব বর্জনের প্রক্রিয়া মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক আর্থিক ও আইনি জটিলতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই আবেদনটি পর্যালোচনা করছেন এবং এখনই এটি মঞ্জুর না করার পক্ষে অবস্থান নিয়েছেন। কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে যদি এস আলমের নাগরিকত্ব ত্যাগের আবেদন গ্রহণ করা হয় তবে বাংলাদেশের সামগ্রিক স্বার্থের বড় ধরনের ক্ষতি হতে পারে। প্রথমত, তার বিরুদ্ধে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে, নাগরিকত্ব বাতিল হলে সেই পাচার হওয়া টাকা ফেরত আনার আইনি প্রক্রিয়া চরমভাবে বাধাগ্রস্ত ও জটিল হবে। দ্বিতীয়ত, দেশে থাকা তার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং বিভিন্ন ব্যাংকে থাকা শেয়ারের উপর আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়বে। তৃতীয়ত, সবচেয়ে বিপজ্জনক বিষয় হল সাইফুল আলম নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে যে মামলা করেছেন, সেখানে বাংলাদেশের আইনি অবস্থান মারাত্মকভাবে দুর্বল হয়ে যেতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায়, সাইফুল আলম এবারই প্রথম নাগরিকত্ব ছাড়ার চেষ্টা করছেন না। এর আগে 2020 সালেও তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছিলেন। তার আইনজীবীদের দাবি, তৎকালীন আওয়ামী লীগ সরকার তার সেই আবেদন মঞ্জুরও করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের 2020 সালের 19 জুলাইয়ের একটি স্মারক দেখিয়ে দাবি করা হয় যে সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করার কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন তৎকালীন সরকার মঞ্জুর করেছিল। আমরা সবাই জানি, বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গেও এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী যোগাযোগ ছিল। অভিযোগ রয়েছে, সেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে একের পর এক ব্যাংক দখল করেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণ অনিয়ম করেছেন এবং নির্বিচারে অর্থ পাচার করেছেন। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং বর্তমানে সপরিবারে প্রবাসে অবস্থান করছেন। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় বড় একটি মোড় আসে গত বছরের নভেম্বরে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হাইকোর্টে একটি রিট আবেদন করে সেখানে এস আলমের নাগরিকত্ব ত্যাগের সেই পুরনো সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাইফুল আলমের নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুর হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সেই 2020 সালের স্মারকটি স্থগিত করে দেন, যার অর্থ দাঁড়ায় আইনি দৃষ্টিতে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের বিষয়টি এখনও পুরোপুরি অমীমাংসিত এবং তিনি এখনও বাংলাদেশেরই নাগরিক হিসেবে গণ্য। এখানেই সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং আব্দুল কাইয়ুম একটি অত্যন্ত যৌক্তিক ও বিস্ফোরক প্রশ্ন তুলেছেন। তিনি ইসলামী ব্যাংকের পক্ষে শুনানি করতে গিয়ে বলেন, সাইফুল আলম যদি দাবি করেন যে তিনি 2020 সালেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তবে তিনি কিভাবে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের নাগরিক সেজে বিভিন্ন কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিলেন?
এটা তো সম্পূর্ণ জালিয়াতি ও জঘন্য আইনি অপরাধ। আবার গত বছর চট্টগ্রামে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে করা একটি মামলায় তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলেই দাবি করেছিলেন। তাহলে এখন কেন আবার নতুন করে আবেদন করছেন? এর উত্তর পরিষ্কার, বিদেশে পাচার করা অর্থ ফেরত দেওয়ার দায় এড়ানো এবং সিঙ্গাপুরের নাগরিক হিসেবে আন্তর্জাতিক আইনি সুরক্ষা পাওয়া। আপনারা শুনলে চমকে উঠবেন। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্টভাবে জানিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী একাই বাংলাদেশ থেকে প্রায় ১,২০,০০০ কোটি টাকা পাচার করেছে। এই বিশাল অঙ্কের অর্থনৈতিক অপরাধের কারণে বর্তমানে দেশের একাধিক সরকারি সংস্থা এস আলমের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড এস আলমের বিপুল সম্পদের অনুসন্ধান করছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির গভীর তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে দুদক এস আলম সহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৩টি চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের অনুমোদনও দিয়েছে। অথচ এই পুরো তদন্ত ও আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এস আলম এখন প্রবাসে বসেই মেইল বা ফোনে কোনো সাড়া দিচ্ছেন না। বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে তার যে ফোন নম্বর রয়েছে সেখানে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এস আলমের এই নতুন চালের পর অন্তর্বর্তী সরকার অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থান নিয়েছে। গত ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭টি সংস্থার কাছে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এই সংস্থাগুলো হল দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের বিশেষ শাখা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই। এই চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চেয়েছে সাইফুল আলম পরিবারের নাগরিকত্ব বাতিল বা পরিত্যাগের আবেদন মঞ্জুর হলে সরকার কী ধরনের জটিলতায় পড়তে পারে, এছাড়াও তাদের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা ঝুলে আছে কিনা বা তাদের নিজের প্রতিষ্ঠানের নামে কত টাকা ঋণ রয়েছে সেসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, এখনও সব সংস্থার প্রতিবেদন হাতে পৌঁছায়নি, তবে সব তথ্য পাওয়ার পরই সরকার এই বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত নেবে। গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স কিন্তু আন্তর্জাতিক আদালতে তৈরি হয়েছে। গত অক্টোবরে এস আলম পরিবার বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে বাংলাদেশের বিরুদ্ধে একটি সালিসি মামলা ঠুকে দেয়। তাদের অভিযোগ, বর্তমান সরকার নাকি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে ব্যাংক হিসাব ফ্রিজ করেছে, সম্পদ বাজেয়াপ্ত করেছে এবং ব্যবসায়িক কার্যক্রমে ভিত্তিহীন তদন্তের মাধ্যমে শত শত কোটি ডলারের ক্ষতি করেছে। এই মামলাটি করা হয়েছে ২০০৪ সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির দোহাই দিয়ে। আগামী ২২ জুন মার্কিন দেশটির ওয়াশিংটনে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সরকার কিন্তু এই আন্তর্জাতিক চাপকে ভয় পায়নি, বরং আইনিভাবে লড়াই সিদ্ধান্ত নিয়েছে। সাইফুল আলমের বিরুদ্ধে লড়তে ইতিমধ্যেই একটি বিশ্বখ্যাত ব্রিটিশ ল ফার্ম বা আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে, যার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই শুনানির জন্য জোর প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। আন্তর্জাতিক আদালতে নিজেদের অবস্থান শক্ত করতে ১২ মে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে একটি জরুরি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে এস আলম ও তার পরিবারের সদস্যদের পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হয়, যেন ২২ জুনের শুনানিতে তা প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ১৩ মে ফিরতি চিঠিতে জানায় যে সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং ছেলে আসাদুল আলম মাহিরের পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সেগুলো এখনও সিস্টেমের ডেটাবেজে সক্রিয় রয়েছে। তবে রহস্যজনকভাবে তার আরেক ছেলে আশরাফুল আলমের পাসপোর্টের কোনো তথ্য অধিদপ্তরের ডেটাবেজে সংরক্ষিত পাওয়া যায়নি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ জানিয়েছেন, মামলাটি যেহেতু আন্তর্জাতিক আদালতে বিচারাধীন, তাই বিস্তারিত কিছু বলা যাবে না। তবে বাংলাদেশ সরকার এই মামলার জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। স্বরাষ্ট্র সচিবও নিশ্চিত করেছেন যে দেশের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক মঞ্চে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবশেষে একটি বড় প্রশ্ন ও রহস্য থেকে যায়, সাইফুল আলম আসলে কোন দেশের নাগরিক? ২০২০ সালে তিনি দেখালেন সাইপ্রাসের পাসপোর্ট, যা ২০১৬ সালে সে দেশের সরকার ইস্যু করেছিল। আবার ২০২৪ সালে এসে আন্তর্জাতিক আদালতে নিজেকে দাবি করছেন সিঙ্গাপুরের নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা তথ্য অনুযায়ী ২০১৬ সালে সেই সাইপ্রাসের পাসপোর্টের কপি এখনও সরকারের কাছে সংরক্ষিত আছে।
অথচ সিঙ্গাপুরের আইন অনুযায়ী সে দেশের নাগরিকত্ব পেতে হলে সাধারণত আগের দেশের নাগরিকত্ব বর্জন করতে হয়। কিন্তু সাইফুল আলম কবে সাইপ্রাসের নাগরিকত্ব ছাড়লেন আর কবেই বা সিঙ্গাপুরের নাগরিক হলেন তার কোনো স্পষ্ট নথি বাংলাদেশ সরকারের কাছে নেই। এমনকি সিঙ্গাপুর সরকার বা এস আলমের আন্তর্জাতিক আইনি প্রতিনিধিরাও এ বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেননি। ফাইন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে এস আলম পরিবার 2021 থেকে 2023 সালের মধ্যে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এবং এই সুযোগেই তারা আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির সুরক্ষা দাবি করছে। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী কোনো নাগরিক দেশের প্রতি আনুগত্য প্রত্যাহার না করা পর্যন্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর না করা পর্যন্ত তার নাগরিকত্ব বহাল থাকে। সাইফুল আলম গত ফেব্রুয়ারিতে নতুন করে আবেদন করলেও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এবং আন্তর্জাতিক সালিসি মামলা চলমান থাকায় সরকার এখন অত্যন্ত সতর্ক ও কৌশলগত অবস্থান নিয়েছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে বোঝা যায় এটি কেবল একটি সাধারণ নাগরিকত্ব ছাড়ার আবেদন নয়, বরং 1,20,000 কোটি টাকার আর্থিক জালিয়াতির দায় এড়ানো এবং আন্তর্জাতিক আদালতের চোখে ধুলো দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান।